চোখ ধাঁধানো আভিজাত্য নিয়ে কুচকুচে নেভি ব্লু রঙের একদম ব্র্যান্ড নিউ মার্সিডিজ বেঞ্চ এস ক্লাস গাড়িটা সাই সাই করে ছুটে চলেছে পিচ ছাড়া পথ ছিঁড়ে। আজ বারিশের শিক্ষকতার প্রথম দিন, মানে আজ থেকেই সে পুরো দমে ক্লাস নেওয়া শুরু করবে। খুব ভোরে ঘুম থেকে উঠে শোরুম থেকে এই বিলাসবহুল গাড়িটা নিজের নামে করে নিয়ে সোজা কলেজের উদ্দেশ্যে রওনা হয়েছে সে। চুলগুলো কপালের উপর একদম এলোমেলোভাবে লেপ্টে আছে তার। পরনের গাঢ় নীল রঙের প্রিমিয়ার শার্টের উপর 3টে বোতাম খোলা, যার কারণে গলা সুগঠিত, বেশি স্পষ্ট। গাড়ির স্পিকার হাই ভলিউমে বাজছে গাঁজা আনলে গাঁটা সেই হিপ হপ বিটের তালে তালে, যেন এক হাতে স্টিয়ারিং এর হুইল গুলি অত্যন্ত বেপরোয়া গতিতে গাড়ি ড্রাইভ করছে সে। সাথে ডান পাটা এক্সেলেটারে অনবরত চাপ বাড়িয়ে চলেছে। হুটহাট গিয়ার শিফট করার খসখস শব্দ আর টায়ারের ঘর্ষণে রাস্তা যেন কেঁপে কেঁপে উঠছে। তীব্র গতিতে একে একে বেঁকে ছুটছে তার গাড়িটা। ফুটপাতে থাকা পথচারীর রাস্তায় চলন্ত গাড়িটির এই খামখেয়ালি রূপ দেখে আতঙ্কিত চোখে তাকাচ্ছে। মনে হচ্ছে এই বুঝি নিয়ন্ত্রণ হারিয়ে পিষে দেবে কাউকে, কিন্তু বারিশের সেই সুক্ষেপ নেই। ওর মুখ একদম থমথমে, দুই ভ্রুর মাঝখানে সূক্ষ্ম একটা ভাঁজ। এক হাতে স্টিয়ারিং সামলে অন্য হাতটা উইন্ডো শিল্ডের উপর অলস ভঙ্গিতে ফেলে রেখেছে সে। কলেজের মূল ফটকের কাছাকাছি আসতে মার্সিডিজের অবাধ্য গতি আচমকাই ব্রেক চেপে আর স্পিড কমিয়ে আনলো সে। নিমিষেই যেন অন্য এক মানুষ সে, একদম শান্ত ভদ্র আর সুবোধ যুবকের মতো। গাড়িটা গেটের ভেতর চুকে পার্কিং জোনে নামলো। গাড়ি পার্ক করে সে ড্যাশবোর্ডে আয়নায় নিজের দিকে তাকালো। আয়নায় তাকিয়ে শার্টের বোতামগুলো খোলা একে একে আটকেই নিল। শেষ বোতামটা লাগানোর সাথে সাথে কাপড়ের আড়ালে ঢাকা পড়ে গেল গলার রূপুরি চেনটাও। শার্টের কলারটা সোজা করে প্যান্টের বেল্টে চেনে গাঢ় নীল শার্টটা নিখুঁতভাবে ইন করতেই ওর দীর্ঘ ও চাঁচার শরীরটার ফিটনেস দ্বিগুণ ফুটে উঠল। এরপর হাত দিয়ে এলোমেলো চুলগুলো চেনে সেট করে নেয় একদম পেছনের দিকে। সবশেষে পকেট থেকে একটা সাদা ফ্রেমের চশমা বের করে চোখে পড়তেই পুরো লুক 1 সেকেন্ডে বদলে গেল। একটু আগে সেই বেপরোয়া যুবকটির চোখে পলকে রূপান্তরিত হলো এক গম্ভীর পরিপাটি ব্যক্তিত্বে। সব ঠিকঠাক করে গাড়ি থেকে নেমে লম্বা পদক্ষেপে অফিস রুমের দিকে হাঁটা ধরল সে। কিছু একটা মনে পড়তে একটু দাঁড়ালো। পকেট থেকে চাই বের করে সেটা বাঁধতে বাঁধতে বাকি পথ গেল। চড়া কাঁধ, সোজা মেরুদণ্ড আর সামনের দিকে রাখা শান্ত ধারালো দৃষ্টির মাঝে এমন একটা গভীর ভাব যে ছিল পুরো পরিবেশকে এক লহমায় স্তব্ধ করে দিতে পারে। এইদিকে কলেজের প্রাঙ্গণে তখন রীতিমতো শোরগোল পড়ে গেছে। এমন রাজকীয় আর কোটি টাকার গাড়ি থেকে একজন নতুন শিক্ষককে নামতে দেখে উপস্থিত শিক্ষার্থীদের চোখ চড়কাজ। বিশেষ করে মেয়ে স্টুডেন্টদের দল যেন পলক ফেলতে ভুলে গেছে। বারিশের এই তীক্ষ্ণ চোয়াল, ফর্সা গায়ের রং, চশমা আড়ালে থাকা রহস্যময় চোখ আর গ্রিক মূর্তির মতো সুঠাম শারীরিক গঠন মুহূর্তের মধ্যে চারপাশে সৃষ্টি করলো ভিন্ন আলোড়ন। ক্যাম্পাসের সবগুলো মন্ত্রমুগ্ধের ন্যায় এক দৃষ্টিতে তাকিয়ে আছে নতুন স্যারের দিকে। ওই দেখ, ইনি কি নতুন স্যার? হ্যাঁ, কালকে ওনাকে অ্যাডমিশন রুমে দেখেছিলাম, প্রফেসর ফাইজান বারিশ। উফ ভাই, কি ড্যাশিং! জাস্ট লুক অ্যাট হিম, পুরো ক্রাশ ম্যাটেরিয়াল। একদম ঠিক বলেছিস, কি হট হেয়ারস্টাইল আর বডি স্ট্রাকচারটা দেখ, জাস্ট পারফেক্ট। আমি এখন থেকে রোজ কলেজে আসবো। বারিশ এসে ফিসফিসানি সম্পূর্ণ উপেক্ষা করে সোজা অফিস রুমে গিয়ে ঝুঁকল। সেখানে নিজের নিজের আসনে বসে বাকি শিক্ষক শিক্ষিকাদের সাথে সৌজন্যমূলক কথাবার্তা শেষ করলো সে। উপেক্ষা করে সোজা অফিস রুমে গিয়ে ঝুঁকল। সেখানে নিজের আসনে বসে বাকি শিক্ষক শিক্ষিকাদের সাথে সৌজন্যমূলক কথাবার্তা শেষ করলো সে। তারপর কিছুটা এগিয়ে গিয়ে প্রিন্সিপাল স্যারের টেবিলের সামনে দাঁড়িয়ে বেশ বিনয়ের সাথে বলল, স্যার, আমি কলেজ সেকশন একটা ক্লাস রাখতে চাই। কিন্তু ভাইজান, আপনি তো মূলত ভার্সিটি সেকশনের ইংলিশ ডিপার্টমেন্টের জন্য অ্যাপয়েন্টেড। কলেজের সিলেবাস আর ভার্সিটির লিটারেচার তো আলাদা। জি স্যার, আমি জানি। তবু আমি চাচ্ছিলাম কলেজ সেকশনের একাদশ শ্রেণীর নতুন ব্যাচটার ইংরেজির বেসিক ফাউন্ডেশনটা আমি নিজে তৈরি করে দিই। রুটিনে যদি আমার একটা রেগুলার ইংলিশ ক্লাস অ্যালাউ করে দেওয়া যেত, খুব ভালো হতো।
প্রথম দিনেই ফাইজানের এমন আগ্রহ, বিনয়ী আচরণ আর নিজের সাবজেক্টের প্রতি দায়িত্ববোধ দেখে প্রিন্সিপাল সাহেব মুগ্ধ না হয়ে পারলেনই না। সাধারণত তরুণ শিক্ষকেরা জুনিয়র সেকশনে ক্লাস নিতে একটু ইতস্ততই করে, কিন্তু তার মতো একজন উচ্চশিক্ষিত এবং যোগ্য যুবক নিজে থেকে কলেজের বাচ্চাদের ইংরেজি শেখানোর আগ্রহ দেখাচ্ছে, এটা সত্যি প্রশংসনীয়। চেয়ারে একটু হেলান দিয়ে মুখে একটা সন্তুষ্টি হাসি ফুটিয়ে তিনি বলেন, বেশ, আপনি যখন নিজে থেকে জুনিয়রদের ইংরেজি শেখানোর দায়িত্ব নিতে চাচ্ছেন, আমার কোনো আপত্তি নেই। আপনার মতো একজন স্কলার ইংলিশ টিচার পেলে নতুন ব্যাচটারই লাভ। আমি রুটিন কমিটিকে বলে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ স্যার। আর যদি অনুমতি দেন তবে আজ থেকে প্রথম পিরিয়ডে ইংরেজি ক্লাসটা আমি নিতে চাই। একদম ফার্স্ট ডে থেকে ওদের সাথে কমিউনিকেটিভ ইংলিশের সেশনটা শুরু করে দিতে চাচ্ছিলাম। প্রিন্সিপাল সাহেব আর দেরি না করে টেবিলের বেল চেপে পিয়নকে ডেকে বলেন, 11-এর ফার্স্ট পিরিয়ডের যে ইংলিশ ক্লাসটা আছে ওটা প্রক্সি নোটিশ ফাইজান স্যারের নাম দিয়ে দাও। আজ থেকে উনি ওদের রেগুলার ইংলিশ ক্লাস নেবেন। পিয়ন মাথা নেড়ে চলে যেতে বারিশ প্রিন্সিপাল স্যারকে আরেক দফা ধন্যবাদ জানিয়ে ক্লাসের অ্যাটেন্ডেন্স খাতাটা হাতে নিল। ঘড়ির কাঁটায় চোখ রেখে সে বুঝতে পারল ঠিক 5 মিনিট পরে বেল পড়বে। হুট করে তার ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি ফুটে উঠল। অ্যালার্মের কর্কশ শব্দে ঝিলমিলের মাথাটা একদম খারাপ হয়ে যাচ্ছে। বাচ্চে থামার কোনো নাম নেই। আদৌ ঘুমে হাত বাড়িয়ে ফোনটা কোনো মতে চিপে সাউন্ডটা বন্ধ করলো সে। চাদরটা মুড়িয়ে দিয়ে অন্যদিকে ঘুরে মাত্রই চোখটা বুঝেছে, ঠিক তখনই আবারও সেই কানের কাছে ঘ্যানঘ্যানানি। বিরক্ত হয়ে ঝিলমিল আবার বন্ধ করে, কিন্তু ওটা থামবার পারছো না। একটু পরপর বাজে, বন্ধ কর, আবার বাজে। মেজাজটা চটে গেল ওর। শেষমেশ আর থাকতে না পেরে ধরফর করে বিছানার উপর উঠে বসলো কিশোরী। আড়মোড়া ভেঙে সামনে দেয়াল ঘড়িটার দিকে চোখ পড়তে হাত পা একদম ঠান্ডা হয়ে গেল ছেলেমেয়ের। মাথাটা চক্কর দিয়ে উঠলো। ঘড়ির কাঁটা এখন ঠিক সকাল 9:30 বাজে, অথচ ক্লাস রুটিন অনুযায়ী প্রথম পিরিয়ড শুরু হওয়ার কথা 9:30টায়। তার মানে ক্লাস ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তড়িঘড়ি করে ফোনটা হাতে নিয়ে দেয়। দেখলো স্ক্রিন জুড়ে ইরানের 26টা মিসড কল ভেসে আছে। আর 1 সেকেন্ডও না দাঁড়িয়ে এক লাফে বিছানা থেকে নামলো সে। ওয়াশরুমের চুকে কোনো মতো ব্রাশটা শেষ করেই মুখে 4-5টা পানির ছিটা দিয়ে বেরিয়ে এলো। তাড়াহুড়ো করে হাত কাঁপছে তার। ড্রয়ার থেকে চেনে নতুন কলেজ ড্রেসের ধবধবে সাদা কামিজটা আর সালোয়ারটা বের করে চটজলদি গায়ে গলিয়ে নিল। এরপর কামিজের 2 কাঁধ থেকে ঝুলে থাকা ওড়নাটা বুকের উপর সুন্দর করে আড়াআড়ি করে টেনে টুনে ওড়নার 2 প্রান্ত পিঠের দিকে ঘুরিয়ে এনে কোমরের ঠিক উপরে বেল্ট দিয়ে নিখুঁত একটা বাঁধন দিতে পুরো ড্রেস ওর শরীরের সাথে সুন্দরভাবে ফিট হয়ে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধার জন্য চিনটা হাতে নেওয়ার সময়ও পেল না। আঙুল দিয়েই জট ছাড়িয়ে কোনো মতে টেনে টুনে 2 পাশে 2টো বেনি ঝুলিয়ে দিল সে। সিঁড়ি দিয়ে একরকম লাফাতে নিচে নামার সময় মাকে ডেকে চিৎকার করে উঠল ছেলেমেল, আম্মু, তোমরা আমায় ডাকোনি কেন? ডাকিনি মানে? তোর ঘরের দরজাটা ভাঙাই শুধু বাদ রেখেছিলাম। ধুর, কলেজের প্রথম দিনই লেট হয়ে গেল। রান্নাঘর থেকে কড়া জবাব দিলেন নাজমা বেগম। ঝিলমিলের এলোমেলো রূপ দেখে নাজমা বেগম চোখ কপালে তুলে বলেন, এমন পাগলের মতো সেজে কেউ কলেজে যায়? চুলগুলো কি ছিঁড়ি করেছিস তুই? চুপ করো তো, একদম সময় নেই। ডাইনিং টেবিল থেকে একটা পাউরুটি স্লাইস মুখে পুড়ে দিয়ে সোজা বাইরে দৌড় গেল সে। গ্যারেজের থেকে সাইকেলটা বের করে প্যাডেলে এমন চাপ দিল যেন রীতিমতো সাইকেল ওড়াচ্ছে সে। ঝড়ের গতিতে সাইকেল ছুটছে রাস্তা দিয়ে, কিন্তু অতিরিক্ত তাড়াহুড়োয় ফল যা হওয়ার তাই হলো। হঠাৎই রাস্তার একটা ছোট গর্তে চাকা পড়তেই টাল সামলাতে না পেরে ছিটকে পড়ে গেল ঝিলমিল। ভাগ্য ভালো যে খুব বেশি ব্যথা পায়নি, তবে সাদা সালোয়ার আর কামিজের হাতায় বেশ কিছুটা কাদা ময়লাও লেগে গেছে। তবে আজ এসব পাত্তা দেওয়ার সময় নেই ওর। চটজলদি উঠে রাস্তায় দাঁড়িয়ে জামার ময়লাটা হাত দিয়ে কোনোরকম ছেড়ে ফেলে আবারও সাইকেলে উঠে বসলো। কলেজের গেটে পৌঁছে সাইকেলটা লক করে ব্যাগ কাঁধে নিয়ে এক দৌড়ে নিজের ক্লাসরুমের সামনে এসে দাঁড়ালো সে। হাঁপাচ্ছে রীতিমতো। দরজার কাছে দাঁড়িয়ে ভেতরে উক্কি দিতে ওর চোখ পড়লো বারিশকে। বারিশ চাচু ক্লাস নিচ্ছে। দৃশ্যটা দেখে ঝিলমিল যেমন অবাক হলো, তেমনি বুকে আটকে থাকা একটা বিশাল শ্বাস যেন স্বস্তিতে বেরিয়ে এলাম। বারিশ চাচু তো ভার্সিটিতে ক্লাস নেওয়ার কথা, এখানে কি করছে?
তবে যাই হোক ভালোই হয়েছে। অন্য কোনো বদরাগী স্যার হলে প্রথম দিনেই লেট করার জন্য হয়তো বকুনি খেতে হতো। বারিশ চাচুর ক্লাসে কোনো ভয় নেই। দরজার কাছে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে ঝিলমিল একটু জড়িয়ে পড়লাম। ভেতরে আসি চাচু। ব্যাস, মুহূর্তের মধ্যে ক্লাসের সব ছাত্র ছাত্রীর দৃষ্টি ঘুরে গেল দরজা দাঁড়ানো ঝিলমিলের দিকে। ঝিলমিলের অবস্থা দেখে পেছনে বেঁচে মুখ টিপে হাসতে শুরু করে দিল কয়েকজন মেয়ে, কিন্তু সবাই তাকালো। বারিশের কোনো সুক্ষেপ নেই, সে আগের মতো বোর্ডে লেখায় ব্যস্ত। ঝিলমিল ভেবে পেল না বারিশ চাচু শুনতে পায়নি নাকি ইচ্ছে করে ইগনোর করছে। সে গলাটা একটু উঁচিয়ে আবারও ডাকলো, চাচু আসবো? এবারও বারিশ ঘাড় ঘোরালো না। কেমন যেন অসহায় লাগতে শুরু করে ঝিলমিলের। ক্লাসের ভেতর থেকে ইরান চোখ রাঙাচ্ছে। কেন এমন চোখ রাঙাচ্ছে কে জানে। ঝিলমিল একটু ঝোঁক গিরে বারিশের দিকে তাকিয়ে এবার অন্যভাবে রাখলো। স্যার আসতে পারি? এবার ঘুরে তাকালো বারিশ। হাতের মার্কার পেনটা ডেস্কে রেখে শান্ত দৃষ্টিতে পা থেকে মাথা পর্যন্ত জড়িয়ে পড়ল সপ্তদর্শীকে। তাড়াহুড়োয় বাঁধা দুটো উস্কো খুস্কো বেনি, কপালের সামনে ছোট ছোট চুলগুলো ঘামে লেপটে আছে, সাদা ড্রেসের হাতায় আর সালোয়ারের কাতার দাগ, সব মিলিয়ে একদম বিধ্বস্ত একটা অবস্থা। বারিশ ধীর পায়ে ওর দিকে এগিয়ে এসে তার গম্ভীর মুখ দেখে ঝিলমিল নার্ভাসনেস কাটাতে জোরপূর্বক হাসার চেষ্টা করলো। কিছু একটা বলার জন্য মুখ খুলতেই বারিশ বরফ শীতল কণ্ঠ ভেসে এলাম, তুমি কি বাসা থেকে এসছো নাকি ইঁদুরের গর্ত থেকে উঠে এসছো? কথাটা শোনার পর ক্লাসের সবাই আর হাসি চেপে রাখতে পারলো না, হো হো করে হেসে উঠলো একসঙ্গে। ঝিলমিল চরম অস্বস্তিতে ক্লাসের সবার দিকে তাকায়। বারিশ একটা কড়া ধমক দিয়ে সবাইকে চুপ করালো। পুরো ক্লাস নিমিষে পিনপতন নীরব। আর তারপর সে আবারও দৃষ্টি ফেললো দরজা দাঁড়ানো রমণীর দিকে। ঝিলমিল আমতা আমতা করে বললাম, বাসা থেকেই এসেছি। ঠিকই আছে, এই অবস্থায় তো ইঁদুরও তোমাকে তাদের গর্তে অ্যালাউ করবে না। অপমানটা গায়ে না মেখে ঝিলমিল নির্লিপ্ত গলায় বললাম, ঠিকই বলেছেন। এবার কি আমি ভেতরে আসতে পারি? ক্লাস শুরু হয়েছে ঠিক 30 মিনিট আগে। বারিশ চোখের পলক না ফেলেই বললাম। জি স্যার, বুঝতে পারিনি। কাল থেকে আর হবে না। আমি ঝিলমিলের কথা শেষ হওয়ার আগে বারিশ হাত তুলে ওকে থামিয়ে দিয়ে নির্বিকার গলায় বললাম, 30 মিনিট লেট করে এসছো, তাই 30 বার কান্থর উঠবাস করে তারপর ক্লাসে ঢুকবে। বারিশ আর কোনো কথা না বাড়িয়ে আবার হোয়াইট বোর্ডের দিকে যেতে শুরু করলো। কিশোরী এবার সত্যি রেগে গেল। ভয় ডর সব বলে গটগট করে ক্লাসে ঢুকতে ঢুকতে বারিশের পিঠের দিকে তাকিয়ে বলতে লাগলো, কি বলেন আপনি? মাত্র 30 মিনিট লেট হয়েছে বলে আমি সবার সামনে কান ধরে উঠবোস করবো? পারবো না আমি। কথাটা শেষ হতে বারিশ পেছন ঘুরে বিদ্যুৎ গতি ঝিলমিলের দিকে এগোয়। বারিশকে এভাবে তেড়ে আসতে দেখে ঝিলমিলের রাগ মুহূর্তে জল হয়ে গেল। সে ভয় পুনরায় পিছতে আবারও আগের জায়গায় অর্থাৎ দরজার বাইরে কে দাঁড়ালো। বারিশ দরজার একদম মুখোমুখি এসে দাঁড়িয়ে চোখ রাঙিয়ে পড়লাম, বেয়াদবি করলে একদম 30-এর জায়গায় 60 বার কান্থর উঠবাস করিয়ে ক্লাস থেকে সোজা বের করে দেব। চুপচাপ যা বলেছে তা করে ক্লাসে এসো। ঝিলমিল এবার করুণ চোখে তাকে অনুনয় সুরে বললাম, আপনি না আমার চাচু। চুপ, এখানে সব চলবে না। চাচু প্লিজ। শাট আপ, আমি তোমার বাবার ভাই নই যে শাহরুখ খান এইভাবে চাচ্চু চাচ্চু করবে। বারিশের গলার স্বর নামে শক্ত করে বলল। ঝিলমিল অবিশ্বাস্য চোখে তাকিয়ে বললাম, আপনি আমায় সত্যি সবার সামনে কানে ধরাবেন? তুমি কি তাড়াতাড়ি করবে? ক্লাসের সময় চলে যাচ্ছে। বারিশ হাত ঘড়ির দিকে তাকিয়ে তাগাদা দিল। কিবা আর করার আছে ঝিলমিলের। শেষমেশ মাথা নিচু করে সত্যি সত্যি দুই কানে হাত রাখলো সে। ক্লাসের সবাই ঝিলমিলের অবস্থা দেখে ফিক করেই হাসতে নিয়েও পারল না বারিশের ওই জ্বলন্ত চাহনির জন্য। বারিশ এক ধমকে সবার মনোযোগ আবারও বোর্ডের দিকে ঘুরিয়ে দিল। এইদিকে দরজার পাশে দাঁড়িয়ে ঝিলমিল মনে মনে বারিশের 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে গুনছে আর কান ধরে উঠবস করছে। 1 2 3। 5 মিনিটেই কোনো রকম উঠে বসে 30 বার পূরণ করে ফেললো ঝিলমিল। বললাম, হয়েছে স্যার, এবার আসি। বারিশ হোয়াইটবোর্ড থেকে চোখ সরিয়েই মাথা নাড়িয়ে সম্মতি জানায়। অনুমতি পেতে ঝিলমিল দ্রুত পায়ে ক্লাসে প্রবেশ করলো, কিন্তু তাড়াহুড়োর চোটে যেন আজ ওর কপালটাই খারাপ। ক্লাসের মাঝ বরাবর পৌঁছতে ডেস্কের এক কোণায় পা লেগে আচমকায় হোঁচট খেলো সে। কিন্তু ঝিলমিল কোনো মতে নিজেকে সামলে নিয়ে একদম এক দৌড়ে শেষ বেঞ্চে ইরানের পাশে খালি সিটটায় গিয়ে বসলো। বারিশ একটা দীর্ঘশ্বাস নিয়ে ফের ক্লাসে মনোযোগী হয়। এদিকে বান্ধবীর এই বিধ্বস্ত অবস্থা দেখে ইরান নিজের কপালে হাত দিয়ে ফিসফিস করে বললাম, কবে ঠিক হবে তুই বল তো? ফার্স্ট দিনে এই হাত। যাক বলিস না, গুনে গুনে 10টা অ্যালার্ম সেট করে রেখেছিলাম। অ্যালার্ম ঠিকই বেজেছে, কিন্তু আমার কুত্তা ঘুম আর ভাঙলো না। ঝিলমিল ব্যাগটা বেঞ্চে রাখতে রাখতে ফুসে উঠলাম,
এরপর থেকে সকাল 5টায় ঘুম থেকে উঠে বসে থাকবি তুই। ঝিলমিল সেদিকে কান না দিয়ে ক্লাসের সামনের দিকে তাকে গলার স্বর আরো নামিয়ে বললাম। আচ্ছা ওসব ছাড়, বারিশ চাচু এখানে কেন ক্লাস নিচ্ছে রে? কেন আবার? আমাদের একাদশের রেগুলার ইংরেজি স্যার তো উনি। কি বলিস কি সত্যি? ইরান কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু তার আগে ক্লাসের থমথমে পরিবেশ কাঁপিয়ে বারিশের গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। ক্লাসে আর একটা সাউন্ডও যদি আমি পাই, তবে যে কথা বলবে তাকে সোজা সামনে এনে পুরো পিরিয়ড কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখবো। কথার তীরের মতো এসে গায়ে লাগতে ঝিলমিল আর ইরান ছটপট কথা থামিয়ে দিল। ক্লাসের বাকি সবাইও একদম তটস্থ হয়, মেরুদণ্ড সোজা করে যার যার জায়গা চুপচাপ বসে এলো। পুরো ক্লাসরুম আবারও পিনপত নীরবতা, কিন্তু হুট করে ঝিলমিলের মনে পড়লো নিজের রোল নাম্বারটাই প্রেজেন্ট করতে ভুলে গেছে। ঝিলমিল আর দেরি না করে একটু ইতস্তত করে বেঞ্চ ছেড়ে দাঁড়িয়ে বেশ নিচু গলায় কাঁচুমাচু হয়ে পড়লাম। স্যার আমার প্রেজেন্টটা একটু দিয়ে দিন না। বারিশ উপস্থিতের খাতাটা সামনে চেনে নিয়ে পাতা উল্টাতে উল্টাতে মুখ না তুলে জিজ্ঞেস করলাম। নাম কি তোমার? বারিশের এই প্রশ্নটা শুনে ঝিলমিল ভেতরে ভেতরে রাগে একদম ফেটে পড়ার উপক্রম হলো। নাকটা ফুলে উঠল তার। এ লোক এত বেশি বেশি কেন করে? এমন ভাব করছে যেন কখনো দেখেই নি আমায়। ঝিলমিলকে চুপ করে থাকতে দেখে বারিশ এবার খাতা থেকে চোখ তুলে সরাসরি ওর দিকে তাকালো। কি হলো, নাম বলো। ঝিলমিল দাঁতে দাঁত চেপে গলার স্বর যত সম্ভব স্বাভাবিক রেখে জবাব দিল। জাহানারা চৌধুরী ঝিলমিল। সন্ধ্যের হালকা আলো আধারিতে জারিফ আর ঝিলমিল দুজনেই দুপাশে ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে কথা বলছিল। কলেজে দেখলাম না তোমায়। বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিলাম। বললেও না আমায়। বললে কি তুই কি সাথে যেতে? না। তাহলে? আচ্ছা বাদ দাও, তোমার চাচু আমাদের ওখানে চাকরি নিয়েছে কেন? খুব খারাপ সে আমাকে আজকে। তার যখন যেটা মন চায় সেটাই করে, কিছু বললেই বাসার সবার ওপর রেগে যায়। কে জানে, হয়তো আমার উপর নজর রাখতে এইসব করছে, সেটা আমিও জানি না। ঝিলমিল কথা সম্পূর্ণ করার আগে জারিফ থামিয়ে দেয়। ও ওয়েট। গেট দিয়ে একটা গাড়ি ঢুকতে দেখে চোখ বড় বড় হয়ে যায় জারিফের। ও মাই গড, হোয়াট আ ওয়ান্ডারফুল কার। তাদের বাসার গেট গলে ভেতরে ঢুকছে রাজকীয় গাঢ় নীল রঙের একটা নতুন চকচকে মার্সিডিজ বেঞ্চ এস ক্লাস গাড়ি। হেডলাইটের তীব্র আলোয় লনের অন্ধকার কেটে যাচ্ছে। জারিফ অবিশ্বাস্য চোখে সেদিকে তাকিয়ে আছে। লনের ঠিক মাঝখানটায় এসে গাড়িটা থামতে অবাকের চরম সীমানে পৌঁছে যায় জারিফ, কারণ চালকের আসনের দরজা খুলে অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ ভঙ্গিতে গাড়ি থেকে নামছে বারিশ। চাচাকে এমন এক বিলাসবহুল রাজকীয় গাড়ির মালিক হিসেবে দেখে জারিফ আর ছাদে এক মুহূর্ত টিকতেই পারল না। সিঁড়ি দিয়ে হন্তদন্ত হয়ে নিচে নেমে এলো সে। এক দৌড়ে লনের গাড়ির কাছে গিয়ে হাঁচা বাড়িয়ে পড়লাম। এটা কোথায় পেলে চাচু? জারিফের হাত গাড়িতে স্পর্শ লাগার আগে বারিশ ঝট করে জারিফের কবজি চেপে ধরে ওকে থামিয়ে দিল, মুখে কোনো ভাবান্তর না এনে শান্ত গলায় বলল, ডোন্ট টাচ ইট, ইটস মাই কার। জারিফ নিজের হাতের কবজিটা ছাড়িয়ে নিয়ে উত্তেজিত গলায় বলল, আর ইউ কিডিং মি চাচু? সিরিয়াসলি, এই গাড়ি তুমি আবার কখন কিনলে? বারিশ এবার পকেট থেকে মার্সিডিজ চাবিটা বের করে লক করে বোতামে আলতো করে চাপ দিল। গাড়িটা একটা মৃদু আওয়াজ করে লক হতেই সে জারিফের থেকে চোখ সরিয়ে নিল। ধীরস্থিরভাবে মুখ তুলে সে তাকালো ওপাশে ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে থাকা ঝিলমিলের দিকে। সরাসরি ঝিলমিলের চোখের দিকে তাকে একদম স্বাভাবিক গলায় পড়ল। আজকে বলে সে বাড়ির ভিতর ঝুঁকে পড়ল। বাড়িতে গুনে গুনে 3টে গাড়ি। তুমি আসবে বলে তোমার বাবা সেদিনও তোমার জন্য নতুন একটা গাড়ি কিনে এনেছে। সেটা রেখে 4,52,00,000 টাকা খরচ করে কি মনে করে এই গাড়ি কিনতে গেলে তুমি? বারিশের রুমে ঢুকে বেশ রাগত গলায় কথাগুলো বললেন ঝর্ণা বেগম। বারিশ কোনো জবাব না দিয়ে চুপচাপ নিজের কাজ করতে থাকা তিনি আরও রেগে গিয়ে বললেন, উত্তর দাও তরঙ্গ। সামনে টেবিলের উপর ল্যাপটপটা খোলা বারিশের। সেই ল্যাপটপ থেকে চোখ না সরিয়েই একদম নির্বিকার ভঙ্গিতে বলা, গতকালই তো তুমি বললে গাড়ি কিনলে মেনে নিতে, তাই কিনেছি, এবার মেনে নাও। আমি এটা রাগের মাথায় মুখের কথা বলেছিলাম, আর তুমি সেটা সত্যি সত্যি। নিজেরটাকে কিনেছি, চলে যাও এখান থেকে। একই কথা বারবার বলবে না। গাড়ি কেনার এতই যখন শখ ছিল, 1 কোটি টাকার মধ্যে তো ভালো গাড়ি কিনতে পারতে। তাই বলে 4 কোটি টাকা উড়িয়ে দিলে?
তুমি কি একটুকু বদলাবে না তরঙ্গ? বারিশ এবার আর কোনো উত্তরই দিল না। মায়ের কথাগুলো যেন ওর কানে পৌঁছলোই না। সে আগের মতোই তাকিয়ে রইল ল্যাপটপের স্ক্রিনে। কালই ফেরত দিয়ে আসবে গাড়িটা, আমি কোনো কথা শুনবো না। বারিশ এবার ল্যাপটপ থেকে চোখ তুলে মায়ের দিকে তাকালো। যেটা একবার আমার হয়ে যায় সেটা হাতছাড়া করার অভ্যাস আমার নেই। আমি অত শত বুঝি না, আমি শুধু জানি। ঝর্ণা বেগম কথাটি শেষও করতে পারল না। বারিশ হঠাৎ নিজের 2 হাত দিয়ে ল্যাপটপটা এত শক্ত করে চেপে ধরলো যেন এক মুহূর্তের জন্য ওটা দুমড়ে মুচড়ে ভেঙে ফেলবে। ওর হাতের রগগুলো রাগে ফুলে উঠেছে। ছেলের এমন এই মারমুখী নীরবতা দেখে ঝর্ণা বেগমের মুখের কথা মুখে আটকে গেল। তিনি আর কথা বাড়ানোর সাহসই পেলেন না। একটা দীর্ঘশ্বাস ফেলে নিঃশব্দে রুম ছেড়ে বেরিয়ে গেলেন। দিঘি আর বারিশের বিয়ের তারিখ একদম ঘনিয়ে এসেছে। আর মাত্র কিছুদিন, তারপরে ওদের 4 হাত এক হবে। আজকে দিঘিকে নিয়ে কেনাকাটার জন্য শপিং মলে যাওয়ার কথা বারিশের। যাওয়ার কথা ছিল গতকালই, কিন্তু বারিশের ব্যস্ততার কারণে তা আর হয়ে ওঠেনি। এদিকে ঝিলমিলের জীবনের অবস্থা একদম তেজপাতা। কলেজে সে প্রতিদিনই লেট করে পৌঁছে, আর বারিশ তাকে প্রতিদিনই ক্লাসের সামনে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখে। নিয়মিত এই অপমান সহ্য করতে করতে ঝিলমিলের চামড়া এখন গন্ডারের মতো শক্ত হয়ে গেছে। বারিশের কড়া কড়া কথা এখন আর ওর গায়ে লাগে না। ক্লাসের অনেকেই এখন ঝিলমিল আর ইরানের ভালো বন্ধু হয়ে গেছে। ঝিলমিলের চুল বেঁধে দিচ্ছে নূরজাহান বেগম, একদম মাথার তালু থেকে ফ্রেঞ্চ বেনি তুলে দিচ্ছেন তিনি। ঝিলমিলের মনটা ছটফট করছে, সে অস্থির হয়ে পড়ল। দাদিমা এখনো হয়নি, ফুপি তো আমাকে রেখেই চলে যাবে। যাবে না রে বোন, যাবে না, এই তো হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। নূরজাহান বেগম পরম মায়ায় নাতনির চুল ওলটপালট করতে করতে বললেন। দিঘি পুরোপুরি তৈরি হয়ে নিচে নেমে এসে ঝিলমিলকে তাকাতাতি বলল, হয়েছে তোর? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি? দাদিমা ছাড়ো এবার। নূরজাহান চৌধুরী আলতো করে শেষ টানটা দিয়ে চুলগুলো ছেড়ে দিলেন, বললেন, শেষ? দেখি তো কেমন লাগছে আমার সোনাটাকে। ঝিলমিল ঝটপট আয়নায় নিজের মুখটা একবার দেখে নিয়ে পিছু হলো। দাদিমার দিকে তাকে মিষ্টি করে হেসে পড়ল। ফিরে আসার পর মন ভরে দেখো দাদিমা, আমি এখন যাই। বলে এসে দিঘির হাত ধরে একরকম টেনে বাইরে বেরিয়ে গেল। দিঘি আজ একটা কালো রঙের ঢিলেঢালা প্যান্টের সাথে মানানসই লেডিস শার্ট পরেছে, আর ঝিলমিল পরেছে একদম সাধারণ একটা সুতি কুর্তির সাথে জিন্স প্যান্ট। বাইরের লনে বারিশ গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। দিঘি গিয়ে বারিশের পাশের সামনের সিটে বসলো, আর ঝিলমিল গিয়ে বসলো পেছনের সিটে। গাড়ি স্টার্ট দেওয়ার আগে বারিশ আয়না একটু ঘাড় ঘুরিয়ে পেছনের সিটের দিকেই তাকায়, তারপর ফের দিঘির দিকে ফিরে গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছে? কেন? আমাদের সাথে শপিং এ যাচ্ছে। কিন্তু কেন? বারিশের কণ্ঠে স্পষ্ট বিরক্তি। ঝিলমিল পেছনের সিটে থেকে সামনের দিকে ঝুঁকে এসে চড়া একটা হাসি দিয়ে বলল, জ্বালাতে যাচ্ছি আপনাদের। কেন ফুপা, কোনো সমস্যা? বারিশ পেছনে ঘুরে ঝিলমিলের দিকে এমনভাবে তাকালো যেন পারলে এখনই ওকে গাড়ি থেকে নামিয়ে দেয়। সে তাতে হাত চেপে পড়ল। না। তাহলে আর দেরি না করে গাড়ি স্টার্ট করুন। বেশ হুকুমদার ভঙ্গিতেই বলল কিশোরী। এদিকে ঝিলমিলের মুখে ফুপা ডাক শুনে দেখি চোখ পাকিয়ে ওর দিকে তাকালো। এখনো বিয়েই হলো না, আর এর মধ্যে ফুপা ডাক শুরু। তবে ঝিলমিল সেসব চোখের ইশারাকে পাত্তা না দিয়ে দিঘির দিকে তাকিয়ে পড়ল। ফুপি শোনো। বল, কি বলবি? বিয়ের পর তোমার এই হাজবেন্ডকে বলবে মানুষের সাথে ব্যবহারটা যেন একটু ভালো করে। তুই কি একটু চুপ থাকবি ঝিলমিল? থাকবো, তবে একটা শর্তে। কি শর্ত? শপিং মলে গিয়ে তুমি নিজের জন্য যা যা কিনবে আমাকেও ঠিক সেই জিনিসগুলোই কিনে দিতে হবে। আচ্ছা বাবা, আচ্ছা, তোকে সব কিনে দেবো, তুই দয়া করে এখন চুপ থাক। ওকে, ডান। ঝিলমিল মুখে আঙুল দিয়ে চুপ থাকার ভঙ্গি করল। বারিশ গাড়ি চালাতে চালাতে লুকিং মিররে বারবার পেছনের সিটে বসা ঝিলমিলকেই দেখছিল, আর ভেতরে ভেতরে রাগ সামলাতে দাঁত কামড়াচ্ছিল। শপিং মলে পৌঁছানো মাত্রই বারিশকে পেছনে ফেলে দিঘিকে নিয়েই আগে আগে ছুটছিল ঝিলমিল। সে যতগুলো দোকানে ঢুকেছে সবগুলোতে একদম হুলুচুল বাঁধিয়ে দিচ্ছে, কাপড় চোপড় টেনে টুনে সেলসম্যানদের অস্থির করে তুলেছে। বারিশ তার জীবনে কোনোদিন মেয়েদের সাথে কেনাকাটা করতে আসেনি। আজকে এসে যে সে জীবনের সবচেয়ে বড় ভুল করেছে তা প্রতি মুহূর্তে হাড়ে হাড়ে টের পাচ্ছে। বারিশের কেনাকাটায় কোনো আগ্রহই নেই কোনো। দিঘির তো আরও ইচ্ছে নেই। তার মনের ভেতর চোখের সামনে বারবার শুধু তাহাসিনের মুখটাই ভেসে উঠছে।
তবুও এই ছটফটে ঝিলমিলটা জোড়াজড়িতে ওর পছন্দ মতো দিঘি একে একে সব কিছু কিনল। বিয়ের কেনাকাটা তো আর একটা দুটো নয়, প্রচুর জিনিসপত্র। দেখতে দেখতে সারাদিন কাটিয়ে গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। কেনাকাটা প্রায় শেষ করে দিঘি একটু ওয়াশরুমের দিকেই গেল। শপিং মলে একটা নিরিবিলি করিডোরে বারিশ আর ঝিলমিল পাশাপাশি দাঁড়িয়ে আছে। বারিশের 2 হাত ভর্তি দামি দামি ব্র্যান্ডের শপিং ব্যাগ। ঝিলমিল হঠাৎই বারিশের হাতের একটা বিশেষ ব্যাগের দিকে তাকিয়ে চঞ্চল গলায় বলে উঠল, আপনার বিয়ের শেরওয়ানিটা অনেক সুন্দর হয়েছে কিন্তু ফুপা, ওটা আমি পছন্দ করে দিয়েছি। দেখবেন বিয়ের দিন আপনাকে একদম দারুণ সুন্দর লাগবে। ঝিলমিলের কথা শেষ হওয়া মাত্র বারিশ আর নিজেকে সামলাতে না পেরে শপিং ব্যাগ সমেত বিদ্যুৎ গতিতে এক পা এগিয়ে এসে নিজের শরীর দ্বারা ঝিলমিলকে দেয়ালের সাথে একদম চেপে ধরল। চোখ দুটো রাগে রক্তিম হয়ে গেছে সে। ঝিলমিল একদম মুখের কাছে মুখ নিয়ে ফিসফিস বলল, কিসের ফোপা? হ্যাঁ, বিয়ে হয়েছে আমাদের এখনো? শোনো, যাওয়ার পথে যদি আর একটা শব্দ তোমার এই মুখ দিয়ে বের হয়েছে তো ওই দোকান থেকে সুপার গ্লু কিনে এনে তোমার ঠোঁটে লাগিয়ে দেবো। বলো, আরো কথা বলবে? বারিশের আচমকা এই আক্রমণ আর বাঘের মতো চাহনি দেখে ঝিলমিলের বুকের ভেতরটা থক করে উঠল। সে ভয়ে ভয়ে চোখ বড় বড় করে দুপাশে চুরি চুরি মাথা নাড়ল। না, সে আর একটা কথা বলবে না। বারিশের দেওয়া হুমকির পর ঝিলমিল মুখে কুলুপ আটল ঠিকই, কিন্তু নিজের স্বভাব তো আর পুরোপুরি বদলে ফেলা যায় না। বারিশের গাড়িটাকে বানিয়ে দিল সে চলন্ত রেস্তোরাঁ। দিঘি ফিরে আসতে ঝিলমিল চুপচাপ পেছনে গিয়ে সিটে বসে পড়লো। তবে মুখ বন্ধ রাখলো। পেটের ক্ষুধা তো আর বন্ধ রাখা যায় না। এই বাড়ির স্যার সারাদিনে 1 বোতল পানি পর্যন্ত খাওয়ায়নি ওদের। শপিং মলের ভেতর অত ছোটাছুটি করার পর ঝিলমিলের বেশ ভালো রকম খিদে পেয়েছে। গাড়ি কিছু দূর এগোতে রাস্তার পাশে একটা ফুড কোর্ট দেখে ঝিলমিল আর লোভ সামলাতেই পারল না। সে দিঘির পিছে আলতো করে টোকা দিয়ে হাত দিয়ে ইশারা করলো ফুড কোর্টের দিকে। মুখে কিছু বলল না, শুধু 2 ঠোঁট চেপে ধরে পেট হাত দিয়ে ক্ষুধার্ত একটা ভঙ্গি করল। দিঘি ওর ইশারা বুঝতে পেরে বারিশের দিকে তাকিয়ে বলল, বারিশ, গাড়িটা একটু থামাও তো। ঝিলমিলের বোধহয় খিদে পেয়েছে, কিছু একটা কিনবে। বারিশ লুকিং মিররে সপ্তদোষ দিকে তাকাতে দেখলো সে একদম নিরীহ মুখে বসে আছে। সে নিঃশব্দে গাড়িটা চাপালো রাস্তার পাশে। ঝিলমিল ছটপট গাড়ি থেকে নেমে ফুচকা আর আইসক্রিম কিনে বেশ খুশি মনে গাড়িতে ফিরে এলো। গাড়ির ভেতর বসে সে আয়েশ করে ফুচকা খাওয়া শুরু করে দিল। দামি লেদার সিটের উপর টক পানিগুলো পড়ছে, সেদিকে মেয়েটার কোনো ভ্রুক্ষেপ নেই। গাড়ি আবারও নিজ গন্তব্যে চলছে। ফুচকা শেষ হতে না হতে ঝিলমিলের নজর পড়ল রাস্তার ওপারে একটা কফি শপের দিকে। পুনরায় ঝিলমিল খামচে ধরল দিঘির হাত। এবারও মুখে কোনো রা নেই, শুধু জানলার বাইরে কফি শপের সাইনবোর্ডের দিকে করুণ চোখে তাকিয়ে দিল। দিঘি আবারও বললাম, বারিশ, গাড়িটা আরেকবার থামাও, ও একটু কফি খাবে। দাঁতে দাঁত চেপে গাড়ি সাইড করে বারিশ। ঝিলমিল এবার গাড়ি থেকে নেমে বড় এক মক কোল্ড কফি আর সাথে 2 বড় চিজ বার্গার এনে গাড়িতে উঠল। বার্গার, চিজ আর সস তার আঙুল বেয়ে মার্সিডিজ সিটের উপর পড়ছে। এবারও কোনো দিকে না তাকিয়ে খেতে লাগলো মেয়েটা। বারিশ তখন আয়নায় ওর দিকে এমনভাবে তাকালো যেন পারলে এক্ষুনি ওকে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেবে। গাড়ি আবারও স্টার্ট করেছে বারিশ। এইবার অন্তত সোজা বাড়ি পৌঁছে যাবে, কিন্তু বারিশের সেই স্বস্তি টিকল না বেশিক্ষণ। গাড়ি যখন তাদের এলাকার কাছাকাছি চলে এসেছে ঠিক তখনই ঝিলমিলের চোখ আটকালো রাস্তার ধারের একটা চটপটি দোকানের দিকে। ওর মনটা কেমন যেন চটপটির জন্য আনচান করে উঠল। এটা সে পার্সেল করে নিয়ে যাবে, ঘুমানোর আগে খেয়ে ঘুমোবে। ঝিলমিল এবার দিঘির কাঁধে বরাবর মৃদু ধাক্কা দিয়ে জানলার বাইরে চটপটির দোকানটার দিকে একদৃষ্টিতে তাকিল। মুখে কোনো কথা না বলে শুধু চোখ দুটো দিয়ে আকুল এক মিনতি ফুটিয়ে তুলেছে। দিঘি পেছনের দিকে ঘুরে শাসানো মতো করে তাকালো। ঝিলমিল ইশারা বোঝালো এবারই শেষ। তপ্ত শ্বাস ফেলে দিঘি বারিশের দিকে ফিরে বেশ নরম গলায় বলল, বারিশ, আর একটাবার গাড়িটা একটু সাইড করো, ও চটপটি নেবে। স্টিয়ারিংয়ে হাত দুটো শক্ত হয়ে এলো বারিশের। বুকের ভেতর রাগের অগ্নিকুণ্ড যেন দাও দাও করে চলছে। 4,72,00,000 টাকার একটা ব্র্যান্ড নিউ মার্সিডিজ গাড়িকে এই মেয়েটা গত 1 ঘন্টায় চলন্ত সস্তা হোটেল বানিয়ে ছেড়েছে। লুকিং মিররে সে ঝিলমিলের দিকে এমন একজোড়া অগ্নিদৃষ্টি ছুঁল যেন সেই চোখ দিয়ে মানুষ পুড়িয়ে ছাই করে দেওয়া সম্ভব। চরম রাগ মনের ভেতরে চেপে বাড়ির ছটকা মেরে ব্রেক কষে গাড়িটা রাস্তার পাশে থামালো। ঝিলমিল দ্রুত গাড়ি থেকে নেমে চলে গেল চটপটি পার্সেল করতে। আর বারিশ স্টিয়ারিংয়ের উপর 2 হাত শক্ত করে চেপে ধরে মনে মনে বলা, এই মেয়ে মানুষ নয়, এ মেয়ে একটা আপদ।
আই উইশ এর মুখটা যদি সত্যি আমি সুপারগ্লো দিয়ে আজীবনের জন্য আটকে দিতে পারতাম। দেখি আর ঝিলমিলকে ওদের বাসায় পৌঁছে দিয়ে নিজের বাড়ির লনে এসে যখন বাড়ির গাড়িটা থামালো তখন রাত বেশ গভীর। পেছনে দরজা খুলে ব্যাগগুলো নেওয়ার সময় দেখলো সিটের মধ্যে সস টক পানি লেগে আছে। সে কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। কয়েক সেকেন্ড ওভাবে দাঁড়িয়ে থাকার পর বারিশ একটা ভারী শ্বাস টানে। তারপর ড্যাশবোর্ড থেকে টিস্যু বক্স টেনে নিয়ে কয়েকটা টিস্যু দিয়ে ছিঁড়ে বের করে অত্যন্ত স্থিরভাবে সে সিটের উপর পড়ে থাকা একে একে সস আর টক পানির দাগগুলো ঘষে ঘষে মুছে ফেলে। নিয়মের অন্যতা হলো না আজকেও ঝিলমিলের ক্লাসের সামনে পৌঁছতে দেরি হয়ে গেল। তবে অন্য দিনগুলোর চেয়ে আজকের খামখেয়ালি পড়াটা একটু বেশি চড়া। লেকচার শেষ হতে আর মাত্র 15 মিনিট বাকি। ক্লাসের দরজার সামনে এসে দাঁড়ালো অবয়বের অন্য এক শান্ত রূপ নিয়ে। দুই হাতে শক্ত করে চেপে ধরেছে পিছের ব্যাগের বেলচা দুটো। চঞ্চল মেয়েটার সারা শরীরে আজ কেমন যেন এক অদ্ভুত অসারতা, নিথর পাথরের মতো স্থির। বারিশ একবার আজ চোখে দরজার দিকে তাকালো, কিছুটি বলল না। বেশ খানিকটা সময় নিয়ে এভাবে কেটে যাওয়ার পর ঝিলমিলের উষ্ঠতর সামান্য কেঁপে উঠল। অতি মৃদু কণ্ঠে সে শুধল, আসবো। বারিশ মেয়েটার দিকে না তাকিয়ে রাজভারী গলায় জবাব দিল, আজ পুরো 45 মিনিট নষ্ট করেছ। নিয়ম অনুযায়ী এতবার কান ধরো, তারপর ভেতর আসার অনুমতি মিলবে। আর যদি ওসব না করি? মেজের ধূসর রঙের দিকে চোখ জোড়া নিবদ্ধ রেখেই প্রশ্নটা ছুড়ে দিল ঝিলমিল। কণ্ঠস্বর আজ বড্ড অচেনা শোনালো। নিজের কাঠিন্য বজায় রেখেই বলল বারিশ, তাহলে চলে যেতে পারো। ঝিলমিল সামান্য থামলো, তারপর ওভাবে আলতো করে বলল, আচ্ছা। মেজের দিকে থেকে দৃষ্টি না সরিয়ে একদম যান্ত্রিক পায় উল্টো পথে তার হাঁটা শুরু করলাম। ক্লাসের ভেতরে বসা ইরান সহ ওর বাকি বন্ধুরা এই দৃশ্য দিকে স্তব্ধ। তবে সবার চেয়ে বেশি ধাক্কা খেলে বোধহয় ক্লাসের স্যার অর্থাৎ বারিশ নিচে। চঞ্চল মেচার এমন অদ্ভুত আত্মসমর্পণ তার কল্পনাতে সে এত অবাক হতো যে বিস্ময়ের ঘোর কাটিয়ে উঠতে না পেরে দরজার চৌকাঠে দাঁড়িয়ে এক দৃষ্টে সপ্তদর্শী চলে যাওয়া দেখতে লাগলো। ভেতরে অস্বস্তিটা যুবককে বেশি সময় স্থির থাকতে দিল না। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে এক্সকিউজ মি শব্দ ছুড়ে দিয়েই সে ক্লাস থেকে বের হয়ে পড়ে। করিডোরে ধরে দ্রুত পায়ে এগিয়ে গেল বারিশ। ঝিলমিলের কাছাকাছি পৌঁছলে ওর ডান হাতটা শক্ত মুঠোয় চেপে ধরে তার পথ আগলে দাঁড়ালো। অধৈর্য কণ্ঠে শুধল, কোথায় যাচ্ছ তুমি? ঝিলমিল ঝটকা মেরে নিজে ডান হাতটা ছাড়িয়ে নিয়ে অবাধ্যের মতো বলল, হাত ধরবেন না। এমন প্রত্যাখ্যানে বারিশ কিছুটা অপ্রস্তুত হয়ে অস্বস্তিতে পড়ে। গলার স্বর কিছুটা নরম করে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? কোনো সমস্যা? ঝিলমিল এখনো নীরব, চোখের মণি দুটো পাথরের মতো মেঝেতেই আটকে আছে। আমি কিছু জিজ্ঞেস করেছি তোমাকে। যুবকের কণ্ঠে এবার কিছুটা কর্তৃত্বের সুর। এবার দীর্ঘক্ষণ পর মুখ তুলল কিশোরী, সরাসরি তাকালো যুবকের চোখের দিকে। নিষ্প্রাণ গলায় বললাম, কোনো সমস্যা হয়নি। মেয়েটা স্পষ্ট মিথ্যে বলছে। ওর ফ্যাকাশে ছোট আর মলিন মুখছবি অন্য কিছুর আভাস দিচ্ছে। এই মেয়েটি অন্তত সেই প্রাণবন্ত ও ছটফটে কিশোরী নয় যাকে গত 1.5 মাসের বেশি সময় ধরে বারিশ প্রতিদিন দেখে আসছে। একটু থমকে যুবক হুকুমে শুরু করলাম, ক্লাসে চলো। আপনি তো বললেন চলে আসতে। বারিশ এবার আর ওর কোনো যুক্তির তোয়াক্কা না করে পুনরায় মেয়েটার হাত শক্ত করে ধরে এক প্রকার টেনে নিয়ে এলো ক্লাসরুমের ভেতর। গম্ভীর গলায় নির্দেশ দিলাম, নিজের আসনে গিয়ে বসো। ঝিলমিল আর কোনো প্রতিবাদের পথ বেছে নিল না। বাধ্য মেয়ের মতো ধীর পায়ে এগিয়ে গিয়ে বসে পড়ল ইরানের পাশের খালি জায়গাটাতে। সঙ্গে সঙ্গে ইরান তাকে ফিসফিসিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে তোর? ঝিলমিলের তরফ থেকে কোনো জবাব এলো না। সামনের টেবিলের দিকে স্থির চোখে তাকিয়ে নিথর হয়ে বসে রইল সে। আন্টি বকেছে? ফের প্রশ্ন করলো ইরান। বন্ধু নীরবতা তাকে ভাবিয়ে তুলছে। কি হয়েছে বলবি তো? এবার ওর গলার স্বর কিছুটা তাগাদা। ইরানের শেষ কথাটা শুনতেই ঝিলমিলের ছোট দুটো আচমকা কাঁপতে শুরু করলো। চলমলি উঠল চোখের কোণা। ভেতরে জমে থাকা কষ্টটা আর চেপে রাখা গেল না। কোনো কথা বলার আগেই দুই হাতে নিচের মুখটা শক্ত করে চেপে ধরে ফুপিয়ে উঠল সে। বান্ধবীর এমন আকস্মিক কান্না ইরান নির্বাক। সে আশেপাশে তাকিয়ে গলার আওয়াজ যতটা সম্ভব নিচু রেখে ঝিলমিলের কাঁধ ধরে আলতো ঝাঁকিয়ে বলতে লাগলাম, কি হয়েছে তোর? বলবি তো? এই ছিল
কান্নার বেগ বাড়ার সাথে সাথে ঝিলমিলের রীতিমতো হেঁচকি উঠতে শুরু করেছে। ক্লাসের সবার নজর এড়াতে সে এবার বেঞ্চের উপর মাথা রেখে ব্যাগের ভেতরে মাথাটা গুঁজল, তারপর ফুপিয়ে খাটতে লাগলো। লেকচারের শেষ 10 মিনিট এভাবেই কেটে গেল। আর এই শেষ 10 মিনিট বারিশ কি লেকচার দিল নিজেও বুঝলো না। সমস্ত মনোযোগ যেন ওই একটা কোণায় গিয়ে আটকে গেছে। এই সামান্য সময়ের মধ্যে অবচেতন মনে তার নজর না হলেও অন্তত 100 বার ওই কর্নার বেঞ্চটার দিকে চলে গিয়েছে। ডেস্কে রাখা সাদা খাতাটার উপর চোখ পড়লে দেখা যাবে সেখানে কলম দিয়ে কাটাকুটি করে গুনে গুনে কিছু সংখ্যা লেখা রয়েছে। সংখ্যাগুলো আর কিছু নয়, ওই কোণার বেঞ্চে মাথা নিচু করে কাঁদতে থাকা মেয়েটা কতবার নিজের চোখে জল মুছল অবলীলায়, তারই এক নিখুঁত হিসাব। চঞ্চল মেয়েটার এই আচমকা কান্নার পেছনের কারণ কিছুতেই তার মাথায় এলো না যুবকের। পিরিয়ড শেষের ঘণ্টা বাজতে বারিশ খাতার সেই পাতাটা ছিঁড়ে ভাঁজ করে পকেটে পুরে নিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল। কিন্তু কেন এই অস্থিরতা, কেনই বা ওই কান্নার হিসেব রাখা? তার কোনো উত্তর অন্তত এই মুহূর্তে তার নিজের জানা নেই। ঘন্টা বাজতেই ইরান আর এক মুহূর্ত দেরি করলো না। ঝিলমিলকে সামলে নিয়ে তড়িঘড়ি করে ওয়াশরুমের দিকে গেল। ততক্ষণে কেঁদে কেঁদে চোখ মুখ লাল হয়ে ফুলে উঠেছে মেয়েটার। চোখে মুখে পানির ঝাপটা দিয়ে ইরান অস্থির গলায় সুতল, ঝিলমিল, এবার তো বল আমাকে কি হয়েছে, কে বকেছে তোকে? কেউ বকেনি। কান্নারত ভেজা গলায় করুণ সুরে শোনালো। তাহলে কাছিস কেন? চিটার, জারিফ একটা চিটার। কি করেছে সে? ওর ক্লাসমেট মুন্নি আপু আমায় যখন কলেজে আসছিলাম তখন নিজের চোখে দেখলাম ওরা দুজন একসাথে কাছাকাছি। ও আমায় ঠকালো, অথচ সব সময় বলতো ওটা নাকি ওর জাস্ট ফ্রেন্ড। বান্ধবীর এই কথা শুনে ইরান একটা দীর্ঘশ্বাস ফেলে পড়ল। জারিফকে তো আমার প্রথম থেকেই সুবিধার মনে হয়নি। তুই যে কি মনে করে ওর সাথে এসবে জড়াতে গেলি? তুই জানিস না ইরান, ও নিজের বাসা থেকে টাকা চুরি করে ফুল কিনে আমায় প্রপোজ করেছিল। সেদিন ওর ওই পাগলামো দেখে আমার ভীষণ মায়া লেগেছিল। খেলি তো এবার পাস, এখন কি করবি শুনি? বন্ধুর কাঁধে হাত রেখে সান্ত্বনা সুরে জিজ্ঞেস করলো ইরান। জানি না। শূন্য চোখে দেয়ালে তাকিয়ে ধরা গলা উত্তর দিল সে। সবগুলো পিরিয়ড শেষ করে যখন ক্লাসরুম থেকে বের হলো, ঝিলমিলের মাথাটা তখনও ছিমছিম করছে। করিডোর পেরিয়ে মাঠে রাখতেই সামনে এসে দাঁড়ালো জারিফ। ওকে দেখা মাত্র ঝিলমিলের ভেতরে কষ্ট নিমিষে ক্ষোভে রূপ পেল। কোনো কিছু ভাবার আর বলার সুযোগ না দিয়ে সে সরাসরি জারিফের গেলে সশব্দে একটা চর কষিয়ে দিল। রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে বলল, জারিফের বাচ্চা এই ছিল তোর মনে? খোলা মাঠে সবার সামনে এই চরকে অপমানে জারিফের পুরো শরীর রিরি করে উঠল। কান মাথা গরম হয়ে গেল তার। সে তাতে তোয়ার চেপে চারপাশটা একবার দেখে নিয়ে বলল, ঝিলমিল সিনক্রেট করিস না, বাসায় চল, তোকে সব বুঝিয়ে বলছি। চুপ কর বেয়াদব, তোর মনে এত লুচ্চা জানোয়ারকে বিশ্বাস করাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। ঝিলমিল আর নিজেকে নিয়ন্ত্রণ রাখতেই পারল না। সে দ্বিতীয় চরটা মারার জন্য হাত তোল, কিন্তু এবার আর সুযোগ দিল না জারিফ। সে ঝিলমিলের হাতটা মাঝপথেই শক্ত করে ধরে ফেলল। এতক্ষণ অপরাধ বোধ ছেড়ে ফেলে সেও এবার তার নোংরা রূপটাই বের করে আনলো। ঝিলমিলের হাতটা মোচড় দিয়ে ধরে ছাঁচালো গলায় পড়ল, যা করেছি বেশ করেছি। তোর মতো একটা সাধারণ মেয়ের সাথে যে আমি এতদিন রিলেশন রেখেছি, এটাই তোর ভাগ্য। আনস্মার্ট কোথাকার, সব সময় ওই ব্যাকডেটের চিন্তা ভাবনা নিয়ে ঘুরিস। একটা হাত ধরলেও তোর 10 রকমের ছুঁই ছুঁই ভাব শুরু হয়ে যায়। রোম্যান্স তো দূরের কথা, তাই যা দেখেছিস একদম ঠিকই দেখেছিস। মনে আমার স্ট্যান্ডার্ডের সাথে যায়। ঝিলমিল স্তব্ধ। কত কৌশলে সে ঝিলমিলকে এই ফাঁদে ফেলেছিল, সবকিছু চোখের সামনে ভেসে উঠল। গত 5 মাস ধরে ঝিলমিল আর জারিফের মধ্যে সম্পর্ক। তার মুখ থেকে এমন বিষাক্ত কথাগুলো শুনে সে তাকিয়ে রইল অবিশ্বাস্য চোখে। চোখের জল উপেক্ষা করে সে তীব্র ঘৃণায় পড়লাম। তাই বলে এইভাবে ঠকালি আমায়? এত নাটক করার কি দরকার ছিল? শুরুতেই বলে দিতিস তোর চেহারা হারালে এত নোংরা একটা মানুষ লুকিয়ে আছে। জারিফ ঝিলমিলের চোখের দিকে তাকে একটা বাঁকা হাসি দেয়। ওর হাতটা আরো একটু জোরে ঝাঁকিয়ে বলে, তুই তো মাত্র একটা জিনিস দেখলি ঝিলমিল, আমি তোর ধারণার চেয়েও নোংরা। ওর মুখে ওর উপর এমন নির্লজ্জ স্বীকারোক্তি শুনে পায়ের নিচের মাটি যেন সরে গেল ঝিলমিলের। পরক্ষণে অপমানে আর ঘৃণায় গুলিয়ে উঠলো তার পুরো শরীর। চোখের জল মুছে সে চিৎকার করে বলে উঠল, তাহলে আমার সাথে কেন এতদিন ধরে ভালোবাসার নাটক করলি? আর এখন আমায়
খ্যাত বলছিস তুই? শুরুতে তো নিজেই আমার পিছনে কুত্তার মতো ঘুরঘুর করেছিস। আমি গিয়েছিলাম তোর কাছে। কিশোরীর এই পাল্টা জবাবে জারিফ আরো এক ধাপ এগিয়ে গিয়ে চরম নোংরামি প্রকাশ করে বলল, ভেবেছিলাম তুই আমার পাশের বাসার মেয়ে, যখন মন চাইবে একটু আধটু সুযোগ বুঝে তোকে ভোগ করতে পারবো, কিন্তু তুই কি তা একবারও হতে দিয়েছিস? সব সময় তোর ওই সতীপনা। নিজের চরিত্রের ওপর এমন জঘন্য আঘাত আসতে ঝিলমিলের মাথার ভেতর যেন আগুনে চলে উঠল। হৃদয়ের জ্ঞান হারিয়ে সে এক ঝটকা নিজের হাত মুক্ত করে হিংস্র বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ল জারিফের উপর। দুটো হাত বাড়িয়ে সে শক্ত মুঠোয় খামচে ধরলো জারিফের মাথার চোল, তারপর সর্বশক্তি দিয়ে ঝাঁকুনি দিয়ে দিতে দিতে চেঁচিয়ে উঠল হিংস্র গলায়, জিরফের বাচ্চা, আমার শরীর পাওয়ার জন্য তুই এত বড় জাল বিছিয়েছিলি, তোকে তো আমি আজ জ্যান্ত কবর দেবো। মাঠের তুলকালাম কাণ্ড দেখে মুহূর্তের মধ্যে সেখানে হুলস্থুল পড়ে গেল। ইরান আর ঝিলমিলে বাকি বন্ধুরা তৈরি করে সব এগিয়ে এসে ওকে টেনে হিঁচড়ে পেছনের দিকে সরানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলো। ওদিকে জারিফের বন্ধুরা ছুটে এসে ঝিলমিলের শক্ত মুঠো থেকে ওকে ছাড়ানোর জন্য টানটানি শুরু করলো, কিন্তু ঝিলমিলের মাথায় তখন তীব্র জেদ চেপে বসেছে। সবার এত টানটানির মাঝেও সে জারিফের মাথা থেকে গোছাখানিক চুল নিয়ে তবেই ছাড়লো। মাথার যন্ত্রণায় এত মানুষের সামনে অপমানে জারিফ এবার রাগে জ্ঞান হারিয়ে ফেলে। পুরো মুখ রাগে লাল করে সে এক ঝাড়া মেরে বন্ধুদের হাত ছাড়িয়ে নেয়। ডান হাতটা বাতাসে উঁচিয়ে ঝিলমিলকে একটা জোর থাপ্পড় মারার জন্য হিংস্র ভঙ্গিতে তেড়ে আসতে গেলে সে তখনই কোথা থেকে যেন পাথরের মতো কঠিন হাত এসে মাঝপথে খপ করে চেপে ধরলো জারিফের কবজিটা, ঠিক যেন বাতাসের গতিতে এসে কেউ জারিফের সেই হাতটাকে শূন্যেই থামিয়ে দিয়েছে। নিজের হাত অবশ হয়ে যেতে দেখে হতচকিত চোখে পাশে তাকালো জারিফ। চোখের মনি দুটো ভয় আর আশ্চর্য স্থির হয়ে গেল তার। তোতলামো গলায় সে শুধল, চাচ্ছু তুমি এখানে? বারিশের পুরো অবয়বে তখন এক থমথমে গম্ভীরতা, চোখের চশমাটা আড়ালে থাকা দৃষ্টি জোড়া যেন বরফের মতো শীতল। জারিফের কবজিতে আঙুলের চাপ বাড়িয়ে দিয়ে সেই হিমশীতল গলায় পড়ল, এখানে কি হচ্ছে? চাচাকে হুট করে কলেজের মাঠে এভাবে দেখে জারিফ পুরোপুরি ভরকে গেল। নিজের রোংনামি প্রকাশ পেয়ে যাওয়ায় ভয়ে সে আমতা আমতা করে নিচু স্বরে বলল, চাচু তুমি চলে যাও এখান থেকে, এটা আমাদের পার্সোনাল ম্যাটার। পেছন থেকে চুরোচুরি ধকল সামনে ঝিলমিল তখনও হাঁপাচ্ছিল। জারিফের মুখে এই কথা শুনে সে চিৎকার করে বলে উঠল, কেন যাবে? আমি তোর চাচাকে তোর সব কুকীর্তি বলে দেবো। ফুপাও আসলে। হঠাৎ বজ্র কোচে ধমকে মুহূর্তে স্তব্ধ হয়ে গেল পুরো মাঠ। স্টপ ইট, একদম চুপ করো তুমি। বারিশের কণ্ঠের কঠোর গর্জন এত তীব্র ছিল যে ঝিলমিলে পুরো অস্তিত্ব নিমিষে কেঁপে উঠল। বাকি কথাগুলো গলার মাঝপথে আটকে গেল। জারিফের হাতটা ছাড়িয়ে দিয়ে হুকুমের সুরে বলল বারিশ, লিভ দিস প্লেস রাইট নাও। চাচাকে আর দ্বিতীয় কোনো প্রশ্ন করার সাহস জারিফের ছিলই না। সে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বন্ধুদের দলবল নিয়ে চলে গেল দ্রুত। জারিফ চলে যেতে বারিশ এবার ঝিলমিলের দিকে নিজের সেই তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। ফেরালো কোনো কৈফিয়ত বা সান্ত্বনার ধার না ধরে বরফ কঠিন গলায় নির্দেশ দিল, আর তুমি সোজা বাড়ি ফিরে যাও। ধমক খেয়ে ঝিলমিল ক্ষোভে আর অভিমানে মাথাটা নিচু করে মাঠের এক কোণে রাখা নিজের সাইকেলটার কাছে চলে যায়। বান্ধবী ইরানকে একটা শুকনো বিদায় জানিয়ে সাইকেলটা নিয়ে গেটের দিকে এগোতে লাগে সে। এদিকে বারিশের সোজা পার্কিং জোনের দিকে হেঁটে যায়। গাড়িতে বসার পর থেকেই তার মাথাটা কেন যেন প্রচণ্ড ভনভন করছে। রক্তটা ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা, ভেতরে কেমন এক রাগ আর অস্থিরতা কাজ করছে। স্টিয়ারিংয়ে হুইলে হাত রেখে কিছু একটা গভীর ভাবনায় ডুবে থাকা অবস্থাতেই সে এক্সিলেটারে চাপ দেয়। গাড়িটা মেন গেটের কাছাকাছি, তবুও তার মনোযোগ রাস্তায় নেই। আর ঠিক সেই অসাবধানতার মুহূর্তেই হুট করে সামনে চলে আসা ঝিলমিলের সাইকেলের পেছনে সজোরে ধাক্কা লাগিয়ে দিল গাড়িটা। ঠাস করে একটা শব্দ হলো, ভারসাম্য হারিয়ে ঝিলমিল শক্ত পিছালা রাস্তার উপর আছাড় খেয়ে পড়ল। কড়া ব্রেকে গাড়ি থামালো বারিশ। সামনের দিকে তাকিয়ে স্টিয়ারিংয়ে একটা খুশি মেরে পিটপিট করে চরম বিরক্তিতে বলে উঠল, ফাকিং হেল। ঝিলমিল রাস্তার উপর ওভাবে নিথর হয়ে বসে রইল। ওঠার কোনো চেষ্টাই করলো না। পৃথিবীর সব অঘটন, সব অপমান বুঝি শুধু তার জন্যই বরাদ্দ। আজ পুরোটা দিন যে এভাবে তাকে দুমড়ে মুচড়ে দিবে সে ভাবতেও পারেনি। সে ওভাবে কতক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। ওইদিকে সাইকেলটা ছিটকে আরেক পাশে পড়ে গেছে। চেইনটা ছিঁড়ে প্যাডেলটার সাথে এমনভাবে আটকে গেছে যে ওটা দিয়ে আর
এক কদমও এগোনো সম্ভব নয়। বারিশ দ্রুত গাড়ি থেকে নেমে ঝিলমিলের সামনে এসে দাঁড়িয়ে ওর এই নিষ্প্রাণ ভাব দেখে বললাম, কি হলো? তুমি কি এইভাবেই রাস্তার মাঝখানে বসে থাকবে? ঝিলমিল মুখ তুলল না, ওভাবে বসে থেকে তপ্ত গলায় পাল্টা প্রশ্ন ছুড়ল, থাকলে আপনার কোনো সমস্যা? ওঠো। বারিশের কণ্ঠে আদেশ আর বিরক্তির মিশ্রণ। ঝিলমিল এবার জোর করে নিজেকে চেনে তুলল। কলেজের ড্রেসে ধুলোবালি না ঝেড়ে সাইকেলটা টেনে সোজা করার চেষ্টা করে, কিন্তু চেইন আর চাকার দশা দেখে বুঝলো ওটা পুরোপুরি অচল। ভেতরে জমে থাকা সমস্ত রাগ এবার ওই জড় বস্তুটার উপর গিয়েই পড়ল। তীব্র আক্রোশে সাইকেলটাকে ওখানে আছাড় মেরে ফেলে দিয়ে পিঠের ব্যাগটা শক্ত করে চেপে ধরে গেজ পার হয়ে হন হন করে সামনের রাস্তার দিকে হাঁটতে শুরু করলো। বারিশ একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়িতে গিয়ে বসে গাড়ি স্টার্ট দিয়ে ধীরে ধীরে গাড়িটা নিয়ে যায় ঝিলমিল ঠিক পাশাপাশি। কাছে নামিয়ে গম্ভীর গলায় ডাকে, গাড়িতে ওঠো। বারিশের ডাক কানে গেল ঝিলমিলের যেন পুরোপুরি বোঝে। সে সোজা সামনের দিকে তাকে হনহন করে হাঁটতে থাকলো। যুবকের ধৈর্যের শেষ বাতটুকু এবার বুঝি ভেঙেই গেল। সে গাড়িটা ঝিলমিলে গা ঘেঁষে থামিয়ে ড্রাইভিং সিট থেকেই বাঁ পাশের সিটের দিকে ঝুঁকে এক টানে দরজা খুলে ক্ষিপ্র হাতে ঝিলমিলের শক্ত হাতে মুঠে ধরে এক প্রকার জোর করেই ওকে চেনে হিসেবে এনে সিটে বসিয়ে দিল। দরজা আটকে দেয়, তাতে দত চেপে বারিশ শব্দ করে বলল, ডাকছে শুনতে পাচ্ছ না? ঝিলমিল তখনও ক্ষোভে ফুসছে। সে সিটের উপর ছিটকে উঠে বসেই চেঁচিয়ে উঠল, আমি আপনার সাথে যাব না। আপনি তো একবারের জন্যও শুনতে চাননি আপনার ওই লম্পট ভাতিজা আমার সাথে কি অন্যায় করেছে। ও এবারও কথা শেষ করতে দিল না বারিশ। এক হাতে স্টিয়ারিংয়ে রেখে অন্য হাত ঝিলমিলের নরম চোয়ালটা শক্ত করে চেপে ধরল সে। ওর মুখটা নিজের দিকে ঘুরিয়ে পাথরের মতো কঠিন গলায় বলে উঠল, কোনো আগ্রহ নেই আমার এসব ফালতু হতে শোনার। এরপর আর একবার যদি কোনো মুখ থেকে কথা বের করেছ, তাহলে তোমাকে সবাই গাড়ি আমি সোজা গিয়ে কোথাও অ্যাক্সিডেন্ট করব। ঝিলমিলের চোখের মনি দুটো ভয় বড় বড় হয়ে গেল। এ যেন এক সম্পূর্ণ অচেনা বারিশ চাচ্ছ। এরই মধ্যে এতদিনের চেনা সেই বাড়ির চাচু, ফুপা কিংবা স্যার কেউ নেই। ভীষণ রুক্ষ গম্ভীর কোনো পুরুষ যে সত্যি সত্যি গাড়িটা কোথাও ঠুকে দিতে পারে। ঝিলমিলের খুব বলতে ইচ্ছে করলাম, নিজে গাড়িতে তুলে এনে আবার অ্যাক্সিডেন্টে ভয় দেখাচ্ছে। বললো ঠিকই, তবে মনে মনে চোয়াল চেপে ধরায় ব্যথায় কুচকে যায় ঝিলমিলের মুখটা। সে কোনো মতে উচ্চারণ করে, ছাড়ুন, গালটাই তো গলিয়ে দিলেন আমার। বারিশ এক ঝটকায় হাতটা সরিয়ে নিয়ে সোজা হয়ে বসে গাড়ি চালানোয় মনোযোগ দিল। অন্য সময় হলে এইভাবে গাল চেপে ধরার জন্য ঝিলমিল চিৎকার করে গাড়ি মাথায় তুলত, কিন্তু এখন আর এই ভয়ঙ্কর রূপ দেখে সে টু শব্দ করার সাহসও তার হলো না। সে অভিমানে আর ভয় জানলার দিকে মুখ ঘুরিয়ে কাচের ওপারে তাকিল। অর্ধেক রাস্তা পার হওয়ার পর হঠাৎ করে ঝিলমিল বলে উঠল, গাড়িটা থামান। বারিশ কোনো পাল্টা প্রশ্নই করলো না। কেন নামতে চাও জানতেও চায় না। ব্রেক কষে গাড়িটা রাস্তার একপাশে দাঁড় করিয়ে সোজা সে সামনের দিকে তাকিয়ে থাকে। ঝিলমিল কাঁধের ব্যাগটা টেনে নিয়ে গাড়ি থেকে নেমে দরজাটা ধারাম করে আটকে দেয়। তারপর কাঁচের উপর দিয়েই বলে, আমার একটা জরুরি কাজ আছে, আপনি চলে যান। এই বলেই সে আর পেছনে ফিরে না তাকে উল্টো দিকের একটা বড় রেস্তোরাঁর দিকে হেঁটে গেল। মনটা তো আজ তার ভেঙেই খানখান হয়ে গেছে। তার উপর দুপুরের এই রোদে মাথাটাও ধরেছে। কে জানে তার মা আজকে বাসায় কি ছাইপাশ রান্না করে রেখেছে। এমনিতে মেজাজ চড়ে আছে, পছন্দের খাবার না হলে আজকে আর রক্ষে নেই। নিজের মন ভালো করার জন্য সে সোজা গিয়ে রেস্তোরাঁর এসি হলের এক কোণার একটা খালি টেবিলে বসলো। ওয়েটার আসতেই সে এক নাগাড়ে মেনু কার্ড দেখে বেশ কিছু ভারী খাবারের নাম বলতে লাগলো। একটা চিকেন ক্যাশার সালাদ, সাথে ক্রিসপি ফ্রাইড চিকেন, একটা চিজ ব্লাস্ট, বিগ বার্গার, লুজিয়ানা হোয়াইট সস পাস্তা, এক প্লেট চিজ লোডেড ফ্রাইজ, আর একটা বড় থিক চকলেট ব্রাউনি শেক। ও আচ্ছা, সাথে একটা কোল্ড কফি উইথ আইসক্রিমও দিয়ে দেবেন জলদি। অর্ডার শুনে ওয়েটার কয়েক সেকেন্ডে হা করে ঝিলমিলের দিকে তাকিয়ে রইল। একা একটা মেয়ে এতগুলো চিজ আর মিষ্টির ভারী খাবার একসাথে অর্ডার করেছে, তাও আবার কোল্ড ড্রিঙ্কস, কোল্ড কফি আর চকলেট শেক। 2 কাপ ড্রিঙ্কস একসাথে। মেয়েটার নিশ্চয়ই মাথা খারাপ হয়েছে। কিছুক্ষণের মধ্যেই একে একে সবগুলো খাবার টেবিল জুড়ে হাজির হলো। ঝিলমিল আর এক মুহূর্তে সময় নষ্ট না করে খেতে শুরু করে দিল। খেতে খেতে যখন
আজকে ঘটনা মাথায় আসলো তখনই কান্না চলে এলো তার। সে এক হাতে টিস্যু দিয়ে চোখ আর নাক মুছছিল, আর অন্য হাতে চামচ দিয়ে সালাদ আর পাস্তা মুখে পড়ছিল। রাগ, দুঃখ আর ক্ষোভ যেন সে চিবিয়ে চিবিয়ে গিলছে। চিবানো থামিয়ে হঠাৎ সামনের চেয়ারটার দিকে তাকাতে চমকে উঠল কিশোরী। বারিশ কখন এসে সামনের চেয়ারটা বসে পড়েছে সে টেরই পায়নি। এটাই তোমার জরুরি কাজ? ঝিলমিল চিবানো বন্ধ করে টিস্যুটা টেবিলে রেখে বললাম। আশ্চর্য, আপনি দেখি আমার পিছুই ছাড়ছেন না। কোনো উত্তর দিল না যুবক। ঝিলমিল আবারও মন দিয়ে পাস্তায় কাঁটা চামচ চালায়। বারিশ কোনো কথা না বলে একদম গম্ভীর আর তীক্ষ্ণ চোখে ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার চোখ একবার ঝিলমিলের মুখের দিকে যাচ্ছে তো আর একবার টেবিল ভর্তি খাবারের প্লেটগুলোর দিকে। মনে মনে বেশ অবাকই হচ্ছিল সে। কেউ এই চিজ আর মশলাদার খাবারের সাথে একসাথে চকলেট শেক আর কোল্ড কফি খায়। পেট খারাপ হওয়া তো সময়ের ব্যাপার মাত্র। এভাবে তাকিয়ে থাকা অস্বস্তি হলো ঝিলমিলের। সেই অস্বস্তি কাটাতে ঝিলমিল অনিচ্ছা সত্ত্বেও কাঁটা চামচে কিছুটা পাস্তা তুলে ওনার দিকে বাড়ি দিয়ে বলল, খাবেন ফুপা? তাড়াতাড়ি খাবার শেষ করো। উত্তর না দিয়ে বারিশে রাজবাড়ি গলার হুকুম এলো। তাড়াতাড়ি না ছাই, একদম পিঁপড়ের গতিতে চিবিয়ে চিবিয়ে খেতে লাগলো সে। অনেকটা সময় পার করে সে টেবিলের প্রতিটি প্লেট একদম সাফ করে ফেল। খাওয়া শেষে যখন সে হাত তুলে ওয়েটারকে ডেকে বিল দিতে চাইছে, বারিশ পকেট থেকে ৬,০০০ টাকা বের করে ওয়েটারের হাতে গুজে দিল। ঝিলমিল বসা থেকে আধ পড়া হয়ে দাঁড়িয়ে বলল, আপনি কেন বিল দিলেন? আমার কাছে বুঝি টাকা নেই? আমি কি? সে নিশ্চিত আবারও ১০১টা তর্কের ঝুড়ি নিয়ে বসতেই চাচ্ছিল, কিন্তু বারিশ মাত্র এক কথা ওর সব মুখের কথা কেড়ে নিয়ে ওকে স্তব্ধ করে দিল। আমি না তোমার ফুপা? বারিশার দিঘির বিয়ের সময় একদম ঘনিয়ে এসেছে, আর মাত্র 5টা দিন। ঝিলমিল আজকাল কলেজে খুব একটা যাচ্ছে না। নিজের আপন ফুপির বিয়ে বলে কথা, তাই 1 সপ্তাহ আগে থেকে সে কলেজ থেকে ছুটি নিয়েছে। এক প্রকার ঘরবন্দি হয়ে আছে। বারিশও নিজের বিয়ে উপলক্ষে সব কাজ থেকে ছুটি নিয়েছে, কিন্তু এই উৎসবের আমেজ ঝিলমিলের মনের মেঘ কাটাতে পারছে না। জারিফ নামের ওই লম্পটটাকে সে কোনোভাবে মাথা থেকে বের করতে পারছে না। এটা অবশ্য ভালোবাসার কোনো টান নয়। ঝিলমিলের ভেতরে আসলে তুষের আগুনের মতন একটা ক্ষোভ জ্বলছে। সে কেবল এটা ভেবে ছটফট করছে আর কষ্ট পায় যে ওই সস্তা ছেলেটা তাকে এতটা বোকা বানিয়ে ছেড়ে দিল, আর সে নিজেই কিছু করতেই পারল না। আজকাল সে বাড়ির ছাদে পর্যন্ত যায় না। সেদিন ছাদে যাওয়ার পর ওই ইতরটা যেভাবে এসে তাকে দাঁত কেলে বলেছিল সব কিছু মেনে নিলে সে নাকি ঝিলমিলকে সাইড গার্লফ্রেন্ড হিসেবে রেখে দেবে। ভাবা চায় সে নিজেকে ভাবিটা কি? ওর মতো একটা ব্যবহৃত সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টকে ঝিলমিল নিজে কোনোদিন গ্রহণই করবে না, আর ওই লম্পট কিনা এসে দয়া দেখায়। উফ, ভাবলে গা খিনখিন করে ওঠে। ঝিলমিল আজকাল বাসায়ও কারোর সাথে তেমন একটা কথা বলে না। রুম থেকে নিচে নামা তো ছেড়ে দিয়েছে। তার জগৎ এখন শুধু নিজের বেডরুম আর বেলকনি। সেখানে একা একা শুধু বসে জারিফকে মনে মনে 24 ঘন্টা কালাকালি করে, আর নিজের অজান্তেই চোখ দিয়ে জল পড়ে। আজকে দুপুরে হঠাৎ একটা কাজে নিজের ফুপি দিঘির রুমের দিকে যেতেই থমকে দাঁড়ালো ঝিলমিল। ভেতর থেকে কেমন একটা চাপা ফিসফিসানি আওয়াজ ভেসে আসছে। ঝিলমিল সতর্ক পায় চোরের মতো নিঃশব্দে জানলার পাশে গিয়ে আড়ি পাতে। জানলার ভেতরের পর্দাটা পুরোটাই টানা ছিল না, তাই হালকা ফাঁকগুলোর ভেতর দৃশ্যটা স্পষ্টই দেখা যাচ্ছিল। ঝিলমিল দেখলো ফুপি এক যুবকের শার্টের কলার মুঠো করে ধরে হাকুল গলায় বলছে, আর 5 দিন পর আমার বিয়ে, বুঝতে পারছো তুমি? আচ্ছা, তোমার কি একটু ভালো লাগে না আমাকে? শার্টের কলারটা যার মুঠোয় বন্দি সে আর কেউ নয়, তাহসিন। ঝিলমিলের চোখ কপালে উঠে গেল। ফুপি নিজের মায়ের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তাহসিনের সাথে ফুপি এসব কি করছে? তাহসিন বেশ ভদ্র অথচ শক্ত গলায় বলছে, আপনাকে ভালো না লাগার কোনো কারণ নেই ম্যাম। তাই বলে যে আপনাকে বউ হিসেবে ভালো লাগার দুঃসাহস দেখাবো, সেটা দয়া করে ভাববেন না। আমি এত কিছু জানি না, তুমি আমার সঙ্গে পালাবে। অসম্ভব, আমি এটা কোনো দিনই পারবো না। তুমি পারবে। তুমি কেন এত ভয় পাচ্ছ? আমি আছি তো, কিচ্ছু হবে না আমাদের। তুমি অন্য কোথাও গিয়ে অন্য কোনো চাকরি করবে। আপনি আসলে পরিস্থিতি বুঝতে পারছেন না ম্যাম। স্রেফ আবেগ দিয়ে ভাবছেন সব। যে আপনার আর আমার সামাজিক অবস্থানের আকাশ পাতাল ফারাক। আপনার মা আমাকে চিবিয়ে খেয়ে ফেলবেন, এটা ভাবতেও আমার কলিজা কাঁপে। দিঘি ওইসব কোনো যুক্তির ধারই থাকলো না। সে তাহসিনের আরো কাছে ঘেসে পড়ল, আমি এত কিছু শুনতে চাই না, তুমি আমার সঙ্গে পালাবে ব্যাস। ফুপি কিনা নিজের মায়ের অ্যাসিস্ট্যান্টের প্রেমে হাবুডুবু খাচ্ছে,
এই কারণেই এই রাবিশটার প্রতি ফুপুর এত অনাগ্রহ ছিল। হায় রে কপাল! এখন ফুপি যদি বিয়ের আসর থেকে এভাবে পালিয়ে যায় তাহলে কি হবে? প্রথমত এই বনেদি বাড়ির মান সম্মান এক ফুৎকারে ধুলোয় মিশে যাবে, আর দ্বিতীয়ত বাড়ির ফুপা বিয়ের পিড়িতে বউ হারিয়ে সারা জীবনের মতো দুঃখ পাবে, আর তৃতীয়ত ঝর্ণা দাদি নির্ঘাত অন দ্য স্পট স্ট্রোক করবে। ঝিলমিল আর বাকি কথা শোনার জন্য সেখানে দাঁড়ালো না। তার পুরো শরীর যেন নিমিষে জমে গেল বরফের স্তূপে। সে উল্টো পায়ে হেঁচে কোনো মতে নিজের রুমে ফিরে এলো। ঝিলমিল তো এসবের কিছু চায় না। সে নিজেকে সামনে নিয়ে আবারও দরজার দিকে পা বাড়ালো। যাই হোক, দাদিমাকে এখনই গিয়ে সব বলে দিতে হবে, যেন ফুপি পালানোর কোনো সুযোগ না পায়। কিন্তু দরজার হাতলটা ধরার আগেই হঠাৎ ঝিলমিলের পা দুটো মাটিতে আটকে গেল। জাস্ট থমকে গেল সে। ওয়েট ওয়েট ওয়েট, বারিশ কে? বারিশ তো জিরাফেরই আপন চাচা। জারিফের রক্ত। ওই জারিফ তাকে ঠকিয়েছে, বেমানি করেছে, আবার কত বড় মুখ করে কটাক্ষ করে আজে বাজে কথা বলেছে। কিছুক্ষণ কোনো এক হিসেব কষল সে। এরপর একদম হুট করে মুখের ভাবভঙ্গি বদলে গেল তার। ঠোঁটের কোণে আচমকা এক ভয়ঙ্কর কুটিল হাসির রেখা ফুটে উঠল। চোখের ভেতরে সব জল যেন এক সেকেন্ডে শুকিয়ে সেখানে এক অদ্ভুত রহস্যময় চমকানি খেলা করলো। পচে যাওয়া ডাল নিয়ে কেন পড়ে থাকবো, যেখানে আমি পুরো গাছটাই নিজের করে নিতে পারি? সে হাতল থেকে হাত সরিয়ে নিল। ফুপি পালাক, একদম থুমথাম করে পালাক। এই খেলাটা তো এবার দারুণ জমে। ঝিলমিল এবার প্রায় দৌড়ে নিজের ড্রেসিং টেবিলের সামনে এলো। আয়নায় নিজের কান্নায় ফোলা লাল টকটকে চোখ দুটোর দিকে তাকালো। তবে সেই চোখে এখন আর কোনো দুর্বলতা নেই, আছে কেবল এক চরম জেদ আর গোপন এক হিসাব। ড্রয়ার টেনে একটা স্টাইলিশ ডার্ক সানগ্লাস বের করে চোখে পড়ে নিল সে। ফোনটা হাতে নিয়ে ক্যামেরাটা অন করলো। সানগ্লাসের উপর দিয়ে নিজের সেই নতুন রূপটা ধরে রেখে দুই আঙ্গুলে সামনে তুলে একটা কুল পোজ দিয়ে ভি সাইন বানালো ক্লিক। একটা চমৎকার সেলফি উঠে এলো স্ক্রিনে। ইনস্টাগ্রামের স্টোরি অপশনে গিয়ে কোনো ক্যাপশন ছাড়াই কেবল ব্যাকগ্রাউন্ডে খুঁজে খুঁজে একটা গান লাগালো। ইফ ইউর ডান উইথ ইউর এক্স মুভ অন টু দ্য নেক্সট। মিউজিকটা জুড়ে দিয়ে সে সেলফিটা সরাসরি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আপলোড করে দিল। তারপর জারিফের উদ্দেশ্যে বলল, সুন টু বি ইয়োর ম্যাজিক মামনি বাবা জারিফ। রাত তখন নিঝুম, ঘড়ির কাঁটায় ঠিক 3টে। চারপাশে একটা থমথমে একদম নিস্তব্ধ। চঞ্চল শেহরিয়ার এসে বসেছে বিছানার পাশে, যেখানে বেগুড়ে ঘুমাচ্ছে তার নিজের ছেলে। দরজাটায় হয়তো আজ আর লক করা হয়নি, অসাবধানতা বশত খোলা রেখে গভীর ঘুমে তলিয়ে গেছে সে। বিছানার উপর হয়ে শুয়ে আছে বারিশ। কোমর অবধি টানা পাতলা একটা চাদরটা কিছুটা একপাশে কিছুটা সরে গেছে। চাদরটা ভালোভাবে টেনে দিলেন তিনি। তারপর হাতটা আলতো করে উঠে এলো মাথার কাছে। ছেলের লম্বা ঘন কালো চুলে হাত বুলিয়ে দিতে লাগলেন। নিজের চোখের সামনে শুয়ে থাকা এই বর্তমান পুরুষটাকে সে 7 বছর আগে চঞ্চল তরুণটার সাথে কোনোভাবেই মেলানো যায় না। এটা সেই তরঙ্গ নয় যে আজ থেকে 7 বছর আগে এই বাড়ি এই শহর ছেড়ে চলে গিয়েছিল। যদিও সে নিজে থেকে যায়নি, তারাই তাকে একরকম জোর করে বাধ্য করে তাড়িয়ে দিয়েছিল। সে সিদ্ধান্তের কথা মনে হতেই তার ভেতরটা হু হু করে উঠছে। দীর্ঘশ্বাস ফেলে হাতটা সরিয়ে নিল, কিন্তু চোখ সরাতে পারল না। 7টা বছর একটা মানুষের ভেতরে চপলতা, হাসি আর প্রাণোচ্ছলতা কিভাবে এভাবে শুষে নিতে পারে? এখন তার অভাবে, তার আচরণে যে রাজবাড়ির গম্ভীর রূপ, তা যেন এক অচেনা মানুষকে প্রকাশ করে। বিছানার উপরে ঘুমে আচ্ছন্ন শরীরটা সামান্য নড়ে উঠতেই চঞ্চল দ্রুত নিজেকে সামলে নিল। সে চায় না তার উপস্থিতি টের পেয়ে এই কঠিন মানুষটার ঘুম ভেঙে যাক, কারণ জেগে থাকা অবস্থায় এই ছেলে কখনো তাকে এত কাছে আসতে দেবেই না, আর না দিবে নিজের ভেতরে সেই ক্ষতগুলো প্রকাশ করতে। 2 মাস হলো ছেলেটা এই দেশে ফিরেছে, অথচ এই দীর্ঘ সময়ে বাসার কারোর সাথে এসে মন খুলে একটা কথাও বলেনি। চঞ্চল শেহরিয়ার মাথায় কিছুতেই খেলে না। এই ছেলে দেশে এসে হুট করে কি মনে করে দিঘিকে বিয়ে করার সিদ্ধান্ত নিল। রাত পোহালেই তো গায়ে হলুদের অনুষ্ঠান, পুরো বাড়ি উৎসবের আলোয় সেজে উঠেছে, অথচ এই বিয়ে নিয়ে চঞ্চলের মনে এক ফোঁটা আনন্দের বিন্দুমাত্র আগ্রহ নেই। থাকবে বা কী করে? দিঘি মেয়েটাকে তো সে নিজের চোখে মদ্যপান করতে দেখেছে। আধুনিকতার নামে এমন উচ্ছৃঙ্খল চঞ্চল কিছুতে মেনে নিতে পারে না।
যে মেয়ে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না, তাকে কিভাবে এই বাড়ির পুত্রবধূ হিসেবে মেনে নিবেন তিনি? আগের সেই পুরনো দিনগুলো হলে হয়তো এতক্ষণে ছেলেকে 2-4টে করা ধমক দিয়ে স্পষ্ট জানিয়ে দিতেন এই বিয়ে হবে না। কিন্তু বিছানায় শুয়ে থাকা এই মানুষটা আর আগের সেই ছেলে নেই। এর উপর হুকুম খাটানো তো দূর, কোনো বিষয় প্রশ্ন তোলার অধিকারও তারা হারিয়েছে। ছেলের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে তিনি আরেক দফা দীর্ঘশ্বাস ছেড়ে নিঃশব্দে ভারী পায়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। পরদিন সন্ধ্যা নামতে পুরো আলোয় আলোয় আলোকময় হয়ে উঠেছে দুই বাড়ির একদম কাছাকাছি বিস্তীর্ণ ফাঁকা জায়গাতে। দুই পরিবারের সুবিধার কথা চিন্তা করে এই বিশাল প্রাঙ্গণ জুড়ে আয়োজন করা হয়েছে যৌথ গায়ে হলুদের। জমকালো আলোকসজ্জা, গাঁদা ফুলের সুবাস আর উৎসবের চঞ্চল সুর মিলেমিশে এক রাজকীয় পরিবেশ তৈরি হয়েছে চারিপাশে। হলুদ রঙের ঐতিহ্যবাহী পোশাকে সেজে দিঘি আর বারিশ পাশাপাশি বসে আছে স্টেজে। তবে বারিশের মুখ বরাবরের মতো অতিরিক্ত গম্ভীর, বরযাত্রী আর মেহমানদের হাসাহাসি আর হইচয়ের মাঝে দুজনেই খুব নিচু স্বরে চাপা গলা একে অপরের সাথে কিছু একটা বলতে ব্যস্ত তারা। দিঘির গায়ে হলুদ লেগে আছে, বারিশের গালে কেউ হলুদ লাগানোর সাহস পায়নি। স্টেজের কোলাহলের মাঝে তারা দুজন যখন নিচু স্বরে কোনো আলোচনায় মগ্ন, ঠিক তখনই অনাহুত এক ঝড়ের মতো সেখানে ছুটে এলো ছেলেমেল। এতক্ষণে যে সে কোথা থেকে ছুটে আসলো কে জানে। পরনে তার গায়ে হলুদের জমকালো লেহেঙ্গা। দূর থেকে দৌড়ে এসে সে নতুন বরকনের ঠিক সামনে এসে দাঁড়ালো। আর অমনি দিঘি আর বারিশের মধ্যে ফিসফিসানি মুহূর্তে থেমে গেল। দিঘি ফিকুচকে বললাম,